এইচএসসি 25 ব্যাচ তোমরা অলরেডি জেনে গেছো যে ঢাবির পরীক্ষা ডিসেম্বরে হচ্ছে, এটা মোটামুটি পুরাতন খবর। এখন অনেকেই এইটা নিয়ে কিন্তু ভেঙে পড়তেছো যে ভাই আমি এই কয়টা দিন টাইম পাবো, কিভাবে শেষ করব, আমার তো সিলেবাস শেষই হয় নাই, আমি তো এখনো পড়ার মধ্যেই আছি, আমি এখন পর্যন্ত ভালো করে ঠিকই হতে পারতেছি না, সামনে আমার রেজাল্ট, আমি রেজাল্ট নিয়ে আমি টেনশনে মরে যাচ্ছি, রেজাল্ট আমার ভালো নাও হতে পারে, আর সামনে দিল ঢাবির পরীক্ষা, আমি তাহলে কিভাবে পরীক্ষা দেব? প্রিয় শিক্ষার্থী, আমি তোমার মনের অবস্থা সম্পূর্ণ বুঝতে পারছি। এটা যা হচ্ছে 25 ব্যাচের সাথে পুরোপুরি অন্য, ইতিহাসের সবচেয়ে বাজে সিচুয়েশনের মধ্যে মনে হয় তোমাদের ব্যাচটাই পড়ছে। এবং কেন যে তোমাদের সাথে এরকম হচ্ছে আমি সেটাও জানি না, তবে আমি তোমাকে বলতে চাই তুমি টেনশনটা না করে আগে একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু শোনো। দেখো, তুমি বিপদে পড়ছো, এই বিপদ থেকে রক্ষা করবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তুমি চাও, আর তোমাকে পরিশ্রম করতে হবে। এখন দেখো, ঢাবিতে তো আর সেকেন্ড টাইম আর নাই যে তুমি এটা নিয়ে কোনো রকম টেনশন করবা। এখন চিন্তা করো, তোমার কাছে যা আছে সেটা দিয়ে আমাকে মাঠে নামতে হবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? তোমার কাছে যেটা আছে সেই সম্পদটা নিয়েই তোমাকে মাঠে ছাপাইতে হবে। তোমার জন্য তো একা অন্যায় হচ্ছে না, 25 ব্যাচের পুরো 25 ব্যাচের সাথে অন্যায় হচ্ছে। তাহলে তুমি একটু ছোট্ট করে সাইড থেকে যদি একটু বের হয়ে একটু প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তুমি ঢাবিতে চান্স পাবা। আর ঢাবিতে চান্স পাওয়ার জন্য তোমাকে শুধুমাত্র পাস করা লাগবে, শুধুমাত্র পাস, শুধুমাত্র পাস। আমার কথাটা ভালো করে বুঝো। দেখো, ঢাবিতে এর আগে বেশি সময় দেওয়ার পরে কেউ পাস করতে পারে না, এবার খুবই কম সময় পাচ্ছে, তার মানে স্টুডেন্ট আরো পাস করতে পারবে না। এবং ঢাবিতে রিকোয়ারমেন্ট যদি না মিলে সাবজেক্টটাও কিন্তু ঢাবি অ্যালাউ করে না, তাদের ইগোর জায়গাতে তারা ঠিকঠাক আছে। তাহলে এখন তোমার টেকনিক্যালি বুদ্ধি তোমাকে করতে হবে রে ভাই। পারবা তুমি, কেন পারবা না? আমার কথাটা একটু শোনো, আমার কথা একটু বুঝো। তুমি জাস্ট টেকনিক্যালি ওয়েতে পড়ো, তোমার জাস্ট জাস্ট পাস করার চিন্তা, জাস্ট পাস করার চিন্তা। তো এখানে এমসিকিউ আর রিটেন আছে, তো এমসিকিউতে পাস 24 মার্ক, আর রিটেনে পাস পাস হচ্ছে 12 মার্ক। এই দুইটা মিলে হয় 36, কিন্তু 36 পাইলে তোমার হবে না, এই দুইটা মিলে তোমার 40 পাওয়া লাগবে, দুইটা মিলে তোমারে 40 পাওয়া লাগবে। তুমি যেগুলো যেগুলো পড়েছো, যেগুলো যেগুলো পারো, সেই জায়গাতে কোনোভাবে ভুল করিও না। তুমি যা পাইরো না ছাইড়া দাও। যদি ঢাবিতে না হয়, এরপরের ভার্সিটিগুলোর জন্য টাইম তুমি পাবা, কিন্তু ঢাবি যেহেতু তোমার ড্রিম, ঢাবিতে পাওয়ার জন্য টেকনিক্যাল ওয়েতে তোমাকে, আচ্ছা আমি একটু তোমাকে বুঝা বলি, ভালো করে বুঝো। দেখো, তুমি বিপদে পড়ছো, বিপদ থেকে তোমাকে রক্ষা হইতে হবে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, তো ঢাবির পরীক্ষার সিস্টেমটা একটু ভালো করে আরেকবার বুঝো, কথাগুলো বুঝো প্লিজ, কথাগুলো শোনো, শেষ পর্যন্ত শোনো। তো ঢাবির রিটেন পার্ট আছে, দেখো রিটেন পার্টে পাস করাটা খুবই কঠিন হয়ে যায়। রিটেন পার্টে পাস মার্ক মাত্র হচ্ছে 12, ভালো করে বুঝো, 12 মার্ক রিটেন পাস মার্ক। আর এমসিকিউ, এমসিকিউতে হচ্ছে কত বলো তো? এমসিকিউতে হচ্ছে গিয়ে তোমার 24। তাহলে 24 আর 12 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 36। তো এই 36 হইলেও তুমি পাস লিগ্যালি বলা যাবে না, তোমাকে ইন্ডিভিজুয়ালি 40, মানে দুইটা মিলে 40 পাওয়া লাগবে। তুমি ইন্ডিভিজুয়ালি 12-24 পাবা, দেন তুমি 40 পাবা, তাহলে তুমি চান্স পাবা। এটাই সত্য, এইটাই সত্য। আমি আগের বারে বলতাম যে 40 পাইলে কিন্তু অনেকে চান্স পাবে না, কিন্তু এবার 40 পেয়ে অনেকে চান্স পেয়ে যাবে। ঢাবিতে তো তোমার 90% ফেল করে, কথাটা বুঝো। তোমাকে আমি বারবার রিকোয়েস্ট, অনুরোধ করে বলছি, তুমি মানে অ্যানালাইসিস ওয়েতে পড়াশোনা করো, কিভাবে প্রিপারেশন নিবা আমি তোমাকে হেল্প করতেছি। শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা টিচার বসে আছে তোমাদের হেল্প করার জন্য। টিচারের কাজই হচ্ছে স্টুডেন্টকে হেল্প করা, টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টকে পড়াটা সহজ করে বুঝে দেওয়া। একটা স্টুডেন্ট যদি ভালো কিছু করে, সবচেয়ে তার মা বাবার ব্যাপারে খুশি হয় টিচার। সো ভাই, তোমাদের ব্যাপারটা আমি বুঝতেছি, আমার কথাটা একটু শোনো মনোযোগ দিয়ে, ভালো করে বুঝো। আমার দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি, এইবার তুমি যদি ঢাবিতে জাস্ট পাস করো, জাস্ট পাস করো, তোমার শিওর চান্স, শিওর চান্স। তাহলে আমাকে আমাকে টার্গেট নিতে হবে কি? আমি রিটেনে যেভাবে হোক 12 পাবোই, 12-র একটু বেশি তুলতে হবে এবং 24-এর একটু বেশি তুলতে হবে, সব মিলাইয়া। ঠিক আছে, এখন আসো, তুমি এখানে কি আবশ্যিক সাবজেক্ট কি? ফিজিক্স, ভালো করে বুঝো, ফিজিক্স, কেমিস্ট্রি। ঠিক আছে, এখন দেখো ফিজিক্স, কেমিস্ট্রি। এখন তোমার মেন সাবজেক্ট যদি ম্যাথ হয়, তাহলে এটা তোমাকে দাগাইতেই হবে। ঠিক আছে, আর ফোর্থ সাবজেক্ট কোনটা? তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা? তোমার ফোর্থ সাবজেক্ট, আমি ধরলাম ফোর্থ সাবজেক্ট তোমার হচ্ছে বায়োলজি। তোমার যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয়, তাহলে তুমি বায়োলজির জায়গায় অপশন পাবা দুইটা, অপশন পাবা তুমি দুইটা। একটা পাবা হচ্ছে বাংলা, ঠিক আছে, এবং আরেকটা পাবা কি? আরেকটা পাবা হচ্ছে ইংলিশ। কথা বুঝতে পারছো? এটা বাংলা, আরেকটা ইংলিশ, সবগুলোতেই একই মার্ক, 25 মার্ক করে। কি কথা বোঝা গেছে? তো এখন তোমার ন্যূনতম যোগ্যতা তুমি হয়তো এটা জানো, আবার হয়তো রেজাল্টের পরে
সেটা চেঞ্জ করলে তারা করতে পারে, তাদের ব্যক্তিগত বিষয়। তবে মোটামুটি ওরা দুইটা মিলে 8 চায়, মানে ইন্ডিভিজুয়ালি 3.5 দুইটা মিলে 8 চায়। তাহলে এখন তুমি একটু বোঝার চেষ্টা করতো ভাই, তাহলে এখন তুমি ফিজিক্সটা এখন দেখো সবচেয়ে কঠিন, ঢাবির সবচেয়ে কঠিন দুইটা পার্ট, ফিজিক্স ম্যাথ। তো ফিজিক্স মোটামুটি গত 2 ইয়ার্স তারা খুবই মানে কনসেপ্ট থেকে প্রশ্ন করে, খুবই ডিপলি কোশ্চেন করতেছে, মোটামুটি বুয়েট স্ট্যান্ডার্ড বলা যায়। তারপরে আমি তোমাকে একটা ধারণা দিতে চাই, মানে ঢাবির জন্য আসলে সাজেশনটা ওভাবে করা যায় না। ধরো রাবির জন্য আমি সাজেশন বলতে পারি, বিইপির জন্য আমি টোটাল সাজেশনটা বলতে পারি, চবির জন্য আমি একটা সাজেশন বলতে পারি, কিন্তু ঢাবির জন্য এক্স্যাক্টলি ওইভাবে বলা যায় না। মানে ঢাবির কোশ্চেনগুলো আসলে এমনভাবে হয়ে যায়, সো এটার জন্য আসলে অনেক পড়াশোনা করতে হয় বা অনেক কিছু কনসেপ্টও জানতেই হয়। এরপরও আমি তোমাকে কিছু ক্রাইটেরিয়া ভাগ করে দিব, তুমি ফিজিক্সের প্রিপারেশনটা কিভাবে নিবা, তুমি এই প্ল্যানটা দেখো। আমি তোমাকে জাস্ট ফিজিক্সের প্রিপারেশনের একটা প্ল্যান করে দিচ্ছি, তুমি এমসিকিউ প্রস্তুতি কিভাবে নিবা, তুমি লিখিত প্রস্তুতি কিভাবে নিবা, কিভাবে পড়লে তোমার উচিত হবে বা কিভাবে পড়া তোমারটা বেটার হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? তো চলো আমি তোমাকে একটু ছোট্ট করে একটু দেখাই। তার আগে আমি আবারও বলতেছি যে জাস্ট পাস, তোমার টার্গেট হবে 5 মার্ক, শুধু 5 মার্ক তুলতে হবে, 5 মার্ক তুললে চান্স পাবা। আমার কথা বুঝো, 40+ করলেই তুমি চান্স পাবা। ঠিক আছে, তো চলো আমি তোমাকে একটু প্ল্যানটা দেখাই যে আসলে ঢাবির কোশ্চেন কেমন হয়েছে গত 5 বছরে, এবং লিখিত আমি তোমাকে একটা অধ্যায় জাস্ট অ্যানালাইসিস করে দেখাবো, বাকিগুলো আমি আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা গত 5 বছরের একটা অ্যানালাইসিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে ঢাবির কোশ্চেনগুলো আসলে কেমন করে হয়েছিল, কোন কোন প্যাটার্ন আসলে তারা মেনে চলে। সো আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা তোমরা দেখবা যে আমার এটা কত কার্যকর, এই অ্যানালাইসিসটা কতটা কার্যকর। এবং আমি আজকে তোমাকে একটা ধারণা দিচ্ছি, পরবর্তীতে আমি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন জায়গা থেকে কিভাবে কোন কোশ্চেন কোন টপিক সবই ভেঙে দেবো ইনশাআল্লাহ। দেখো ভর্তি পরীক্ষা আমরা যদি 24-25 মানে যেটা লাস্ট সেটা দেখি, তো 15টা এমসিকিউ এর মধ্যে সেখানে কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে থিওরি কোশ্চেন হয় খুবই কম, ম্যাথ কোশ্চেন হয়, মানে এমসিকিউর মধ্যে আবার ম্যাথ থাকে, লেখচিত্র জায়গা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, সূত্র সমীকরণগুলো থেকে কোশ্চেন হয়, সম্পর্ক অনুপাত থেকে কোশ্চেন হয়, একক মাত্রা থেকে কোশ্চেন হয়, খুব বেশি হয় না ঢাবিতে। সেমিকন্ডাক্টর মানে এখান থেকে মোটামুটি প্রতিবারই হয়, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স অধ্যায় আলাদা করছে। তো তুমি দেখো 24-25 থিওরি পড়ছিল মাত্র 3টা, ফিজিক্সের ম্যাথ পড়েছিল 7টা, লেখচিত্র আসছিল 1টা, সূত্র সমীকরণ আসছিল 2টা, সম্পর্ক অনুপাত আসছিল 1টা, একক মাত্রা আসে না, কিন্তু সেমিকন্ডাক্টর থেকে একটা প্রশ্ন করেছিল। ঠিক আছে, তুমি প্যাটার্নটা বুঝো, দেখো প্যাটার্নগুলো তোমাকে বুঝতে হবে, প্রত্যেকটা অধ্যায় প্রিপারেশন নেওয়ার সময় এই প্যাটার্নগুলো বুঝে বুঝে করতে হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো 23-24 আবার থিওরি 3টা আসছে, ম্যাথ আসছে 5টা, লেখচিত্র থেকে প্রশ্ন করে নাই, বাট সূত্র সমীকরণ থেকে 3টা, সম্পর্ক অনুপাত থেকে 3টা, একক মাত্রা থেকে প্রশ্ন করে নাই, কিন্তু সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে কিন্তু প্রশ্ন করেছে। ওকে, তো 22-23 আসো কি অবস্থা, থিওরি মাত্র 1টা, ম্যাথ করছে 7টা, সূত্র সমীকরণে 3টা, সম্পর্ক অনুপাত 2টা, একক মাত্রা 1টা, আর সেমিকন্ডাক্টর 1টা। মানে এই জায়গায় পুরোপুরি ফুলফিল প্রত্যেকটা থেকে কোশ্চেন আসছে। 21-22 দেখো থিওরি আসে 4টা, ম্যাথ আসছে 6টা, লেখচিত্র আসে নাই, সূত্র সমীকরণ 3টা, সম্পর্ক অনুপাত 2টা, একক মাত্রা থেকে কোশ্চেন হয় না, সেমিকন্ডাক্টর থেকে কোশ্চেন হয়েছে। আচ্ছা এরপরে 20-21 দেখো কি ঘটনা ঘটেছে, থিওরি 2টা আসছে, ম্যাথ 4টা, লেখচিত্র থেকে 1টা, সূত্র সমীকরণ 4টা, সম্পর্ক অনুপাত 3টা, একক মাত্রা থেকে 1টা, এবং সেমিকন্ডাক্টর থেকে আসে নাই। সবচেয়ে কার্যকরী জায়গা হচ্ছে সম্পর্ক অনুপাত এবং সূত্র সমীকরণ। তুমি খেয়াল করে দেখো প্রতিবার এই দুইটা জায়গায় কোশ্চেন হয়েছে, প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় তুমি দেখতে হবে সেই অধ্যায় সম্পর্ক অনুপাত কোনগুলো হতে পারে, কোনগুলো আসতে পারে। সো এরকম আমি একটা ভিডিও পরীক্ষার আগে অবশ্যই তোমাদের দিব, বা আমি আস্তে আস্তে ভিডিওগুলো দিব, সবই দিব। আমি রেজাল্টের জন্য ওয়েট করতেছি, রেজাল্ট পর্যন্ত ওয়েট করতেছি, যেন, কারণ এখন তোমরা না আসলে এফোর্ট দিচ্ছ না, সো আমি ভিডিওগুলো ওই জন্য দিই নাই, আমি রেজাল্টের পরে দিব ইনশাল্লাহ, সো ক্লাসগুলো দিব ইনশাল্লাহ। তো এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছো? ব্যাপারটা আশা করি বুঝতে পারছো যে দেখো যে এমসিকিউ এর প্যাটার্নগুলো যদি আমরা তাহলে নির্দিষ্ট ভাগ করে নিই, থিওরি, ম্যাথ, লেখচিত্র, সূত্র সমীকরণ, সম্পর্ক অনুপাত, একক মাত্রা, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর অধ্যায়টা হট টপিক, সেখান থেকে একটা কোশ্চেন হয়েছে, বা এর মধ্যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে কয়টা কোশ্চেন হচ্ছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আপাতত আমি তোমাকে ঢাবির জন্য বললাম যে এই ক্যাটাগরিতে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো এবার আসলে লিখিত যদি তোমাকে আমি দেখাই তাহলে ব্যাপারটা আরো বুঝবা। তো লিখিত ঢাবি প্রেডিক্টেবল না, আসলে কোন ওদের থেকে দিবে কিভাবে দিবে কেউ জানে না। তারপরে আমরা একটু দেখবো যে গত বছরের কোশ্চেনগুলো থেকে আসলে দেখবো। দেখো 23-24 সেশনে ভেক্টর ক্যালকুলাস টাইপ থেকে কিন্তু কোশ্চেন হয়েছিল, এবং সেই টপিকটা কি ছিল যে কালের ক্ষেত্রে ধ্রুবকের মান নির্ণয়, সো কাল নির্ণয় করতে বলা হয়েছিল, কিন্তু গতানুগতিক খালি কাল নির্ণয় করে দেবে ব্যাপারটা এরকম নয়, ঢাবির কোশ্চেন একটু ট্রিকিত হবে। এবার আসো 22-23 ভেক্টর গুণন, ডট গুণন ও ক্রস গুণন থেকে আসছে। ঠিক আছে,
তো এটা কি বলছে যে ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করে একই সমতলে অবস্থিত, এটা কিনা। আর হচ্ছে এর মধ্যে থাকবে আলফা আর বিটার মান নির্ণয় করতে বলা হয়েছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর গুণন থেকে, তার মানে এখানে ভেক্টর ক্যালকুলাস থেকে কোশ্চেন হয়েছিল, ভেক্টর গুণন থেকে কোশ্চেন হচ্ছিল। ওকে, এবার দেখো 21-22 হয় নাই, 20-21 হয় নাই, 19-20 হয় নাই, হয় নাই কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু হয় না, দেখো এগুলো হয় নাই, এগুলো হয় নাই। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, তার মানে এই অধ্যায় থেকে কোশ্চেন দেখো তুমি বিগত 1 2 3 4 5 বছরে 2টা টপিক থেকে কোশ্চেন হয়েছে। এগুলোকে মানে তুমি সিরিয়াসলি নিতে হবে এই অধ্যায়টাকে। তো আমরা যদি এইভাবে তোমাকে প্রত্যেকটা অধ্যায় তোমাকে আমি ইজি করে বের করে দিই, তুমি জাস্ট পড়তে পারবে না। সো একটু ভালো করে পড়তে হবে। সো মাথা গরম না করে ঠান্ডা মাথায় চিন্তা করো, আল্লাহ ভরসা। সো দেখো অন্যায়টা হচ্ছে তোমার প্রত্যেক জনের সাথে হয়ে যাচ্ছেন, কি করবা? এমন তো না যে একজন বেশি আগে যাচ্ছে তুমি কম আগে যাচ্ছ, সময়টা সেম পাচ্ছ। আসো না, আসলে এত অভিযোগ না করে চেষ্টা করে, আল্লাহ যদি চাই অবশ্যই রিজিকে যদি লিখে রাখে ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই হবে না, কেন না হওয়ার তো কিছু নাই। তুমি আগে থেকে এত ভেঙে পড়ার তো কারণ নেই। হ্যাঁ মানে এইটা তো আসলে মানে শ্রম ছাড়া তো আর কোনো কাজ নেই আমাদের, আমরা শ্রম দিব, বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। সো টেনশন করো না, আল্লাহ ভরসা, দেখা হবে ইনশাল্লাহ বিজয়। তুমি চেষ্টা করতে থাকো, তোমার সাথে আছি, আমি আছি যতটুকু পারবো। ফিজিক্সের সাপোর্টটা আমি দিয়ে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।